তাড়াতাড়ি করো। ট্রেনের আর 1 ঘন্টা দেরি। এই ট্রেনে না যেতে পারলে কষ্টের শেষ থাকবে না। যা নিয়ে নেবার সুটকেসের মধ্যে ভরে নিয়ে চলো। খোকা, সত্যি তুই আমাদের ছেড়ে চলে যাবি খোকা? সত্যি নয় তো কি অভিনয় করছি? তোমাদের সঙ্গে অভিনয় করা আমার কোনো প্রয়োজন নেই। না খোকা, আমাদের ছেড়ে তুই চলে যাস রে খোকা। আমি আর 1 মুহূর্ত এখানে থাকতে পারবো না। কেন? তোর কাছে আমরা এমন কি অন্যায় করেছি যে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? নীলির সঙ্গে তোমাদের বনিবনা হয় না, সব সময় তার পেছনেই লেগে থাকো। তোমরা তাকে অপাঙ্ক্তেয় ভাবতে পারো, কিন্তু আমি পারি না। খোকা, তোকে আমি কি বলে বোঝাবো যে বৌমাকে আমি কতখানি ভালোবাসি? থাক থাক মা, থাক। আর তোমাকে বলে বোঝাতে হবে না। তোমাদের ছল চাতুরি আমি সব বুঝি। না, ভুলে না, ভুল করিস না বাবা, তুই ভুল করিস না। তুই চলে গেলে আমাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখ। তোর বাবা রুগ্ন, অসুস্থ, তোকে দেখতে না পেলে সে যদি 12 মাসের রুগ্ন থাকে, তার জন্য আমি কি করতে পারি? তোকে কিছুই করতে হবে না বাবা, তোকে একটা পয়সাও দিতে হবে না। তুই শুধু বৌমাকে বুঝিয়ে এই বাড়িতে রাখ। তোরা চলে গেলে এই বাড়িটা যে অন্ধকার হয়ে যাবে বাবা। অন্ধকার হবে কেন? বাবা আছে, তুমি আছো। আমি আজ আছি, কাল নেই। 2 দিন পর বৌমাই হবে এই বাড়ির গিন্নি, এই বাড়ির লক্ষ্মীর ছাপি আমি যে তার হাতে তুলে দিয়ে যাব খোকা। তোরা চলে গেলে আমরা কোনো দিন শান্তি পাবো না বাবা। যাস নে, ওরে সমর, তুই যাস নে বাবা, তুই যাস নে। এই শুনছো, আমি কিন্তু একদম তৈরি হয়ে বসে আছি। বৌমা, বৌমা, তুমি ঘরের লক্ষ্মী। এই ঘর ছেড়ে তুমি কোথায় যাবে মা? তুমি চলে গেলে এই ঘর যে শূন্য হয়ে যাবে মা। এই মন্দিরে দেবতা না থাকলে মন্দিরের কোনো মূল্যই থাকে না মা। আপনার পাগলামি শুনবার সময় আমার নেই। বৌমা, এই চলো, দেরি হয়ে যাচ্ছে, এসো। না না, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। এই আমি পথ আগলে দাঁড়াচ্ছি, দেখি কেমন করে তুমি আমাকে সরিয়ে এখান থেকে চলে যেতে পারো। কে? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখানো হচ্ছে, পথ আগলানো হচ্ছে না? দেখি কে আমাকে আটকে রাখতে পারে, দেখি কে আমাকে কি করলে বৌমা তুমি?
তাড়াতাড়ি যাও দাদা, তাড়াতাড়ি যাও, তা না হলে তোমার সুখের স্বপ্ন যে ভেঙে যাবে দাদা। পল্লব, তুমি কি এত নিচে নেমে গেছো দাদা? তোমারই সামনে তোমারই গর্ভধারিণী মাকে, তোমারই স্ত্রী মাকে টেনে ফেলে দিল, আর তুমি পাথরের মতো দাঁড়িয়ে রইলে। মা, শিক্ষা দীক্ষা যে তুমি তোমার স্ত্রীর পায়ে জলাঞ্জলি দিয়েছ। পল্লব, এই দেখে কি তোমার বিবেকটা একটু বিদ্রোহ করে উঠলো না? মনুষ্যত্ব চিৎকার করে উঠলো না? যে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সার সহ্য ছায়ায় তুমি এত বড় হয়েছ দাদা। যে মা তোমাকে বুকের রক্ত নিংড়ে খাইয়ে মানুষ করে তুলেছে, আর সেই মায়ের চেয়ে স্ত্রী তোমার কাছে বড় হয়ে গেল দাদা। পল্লব, স্ত্রী হারালে স্ত্রী পাওয়া যাবে দাদা, কিন্তু মা হারালে কোনদিন তুমি মাকে পাবে না। অসহ্য, অসহ্য। এখনো তুমি এখানে বেহার মতো দাঁড়িয়েছো, চলো। ওরে পল্লব, মা, তুই চুপ কর বাবা, তুই চুপ কর। আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি। তোর রাজ্যে বেশি হবে তা আমি জানি, কারণ নীলিমাকে চোখের সামনে দেখতে না পেলে তোর যে পেটে ভাত হজম হবে না। দাদা, তার মানে কি তুমি কি বলতে চাচ্ছ? অস্বীকার করতে পারিস নীলির প্রতি তোর অসৎ উদ্দেশ্য ছিল না? দাদা, নীলি বাথরুমে গেলেই তুই আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর চোখে তাকে চেয়ে দেখতিস। কি? সি 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 দাদা, সি। আমার বাবা মায়ের সামনে এই কুৎসিত কথা বলতে তোমার জিহ্বাকে একটু আটকালো না দাদা? এসব কি আমল তামল বকছিস তুই? পল্লব কখনো এত নিচে নামতেই পারে না। ডুবে ডুবে জল খেলে শিবের বাবা টের পায় না মা। আর ওর জন্যই আমি এখান থেকে নীলিকে নিয়ে চলে যাচ্ছি। দাদা, তুমি তুমি চলে যাও দাদা, তুমি চলে যাও, আর আর আমি তোমাকে বাধা দেব না দাদা। শুধু জানো দাদা, আজ আমার দুঃখ হলো এই যে রে, যে বউ দেখে আমি আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসতাম, যাবার আগে সেই বউদের সম্বন্ধে তুমি মিথ্যে অপবাদের পশরা আমার মাথায় দিয়ে গেলে। ও ভগবান, মায়া কান্না কাঁদতে হবে না। এই চলো, এই নরক কুণ্ডে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, চলো। চলো নীলি। দাদা, যেও না দাদা, তুমি যেও না। ঠিকানাটা পাঠিয়ে দেব তোমাদের কাছে। যদি বাবার ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে খবর দিও। শেষ কাজটা এসে
আমি করে যাব। কি বললি ইতো? তুমি আমাকে মারলে, এখন বুঝতে পারলে তো এদের চক্রান্তটা? হ্যাঁ লিলি, তোমার কথাই ঠিক। আমার গায়ে যখন হাত তুলতে পারে তাহলে তোমাকে ওরা মেরে ফেলতে পারে না। না 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 না, এদেরকে আমার এই মুখ দেখানো মহাপাপ। এই নরককুণ্ডে, এই নরককুণ্ডে আর আমি এক মুহূর্ত থাকবো না। ঠিক আছে, চলে যাও। চলো চলো নিলি। তুমি দাদাকে ফিরাও না, তুমি দাদাকে ফিরাও। ভেঙে গেল খেলা জীবনের খেলা শেষ হলো, ভেঙে গেল খেলা জীবনের বালুচা ভেঙে গেল খেলা ঘর, জীবনের আশা শেষ হলো, ভেঙে গেল খেলা ঘর, জীবনের আশা আমাদের সুখের ঘড়ি ভাবে ভেঙে যাবে, সেটা আমি কোনোদিন ভাবিনি বাবা। চুপ কর, চুপ কর। কত আশা করে পুষেছিলি পাখি, শিকল কাটিল কত আশা করে পুষেছি পাখি, শিকল কাটিল আর আসিবে না ফিরিয়া কুলায়, আপন হইল পার, ভেঙে গেল খেলা ঘর, জীবনের
কেঁদো না, কেঁদো না মাগো, কেঁদো না বিলাস দা। বিশ্বপতি ভগবান মানুষকে কখনো কাঁদায়, আবার কখনো হাসায়। এই যে আমি সব হারিয়ে লোকের দুয়ারে দুয়ারে গান গেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছি, এটাও করুণাময়ের ইচ্ছা দাদা, এটাও করুণাময়ের ইচ্ছা। জীবন গেল খেলা জীবন ভেঙে গেল খেলা জীবন চলমান শতাব্দীর মানব সমাজ, তোমরা বলে দাও আমার মতো হতভাগার ভিতর এখন কি করা উচিত, কি করা উচিত? তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি একটু শান্ত হও, একটু শান্ত শান্ত যে আমি হতে পারছি না কমলা। ওই ওই অশান্ত ঢেউগুলো আমার বুকটায় তোলপাড় করে উঠছে। আমার রক্ত আজ আমার সঙ্গেই বেইমানি করে গেল কমলা। ভালো করে উপসে আকাশের দিকে চেয়ে দেখো, সূর্যটা কি এখনো জ্বলছে না প্রাণ হয়ে গেছে? বাবা আমার দুটি হাতের একটি হাত অকালেই ভেঙে গেল রে পারল। বাবা তুমি এভাবে বলো না বাবা, তুমি এভাবে বলো না। ভেঙে গেল আমার বালি তৈরি প্রাসাদ। ভগবান, আমি তো তোমার কাছে কোনো অপরাধ করিনি, তবে তবে কেন আমাকে এত বড় কেন 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 রে বলল? তুমি চুপ করো বাবা, তুমি চুপ করো। ওগো, তুমি দেখে নিও, সমর কিছুতেই আমাদের ছেড়ে থাকতে পারবে না। ও নিশ্চয়ই আবার আমাদের কাছে ফিরে আসবে।
সত্যি হয় কমলা, সেই শুভ দিনের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আমার দু চোখে জল আসছে কেন কমলা? না, 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 আর আমি কাঁদবো না। আমার সন্তান আজ সুখের সংসার করতে চলেছে। আমার চোখে জল পড়লে তার যে অকল্যাণ হবে। ওরে ওরে পুরা চোখ, এখন তো তোর কান্না সাজে না রে, কান্না সাজে না, কান্না সাজে না। মা, বাগু, তুমি বাবার কাছে যাও মা। একেতে অসুস্থ শরীর, হয়তো বা কোনো অনর্থক বাদে বসবে মা। তুমি বাবার কাছে যাও মা। আর কি অনর্থ হতে বাকি আছে বল বাবা? এবার শেষ অনর্থ। আমি আর তোর বাবা, আমাদের দুজনের একজন যদি চলে যায়, তাহলে এই অনর্থের কিছুটা লাঘব হবে। ঠাকুর, সন্তানের কাছ থেকে এত বড় আঘাত পাওয়ার আগে আমাকে তুমি মৃত্যু দিলে না কেন? তুমি বলো না মা। ওরে পল্লব, আমি যে মা, তাই সন্তান হারানোর চেয়ে সন্তান বিচ্ছেদের যে কি ব্যথা একমাত্র আমি বুঝি রে। আমিও বুঝি মা, আমিও বুঝি মা। আর ব্যথা বুঝি বলে আজ বোনকে দেখতে ছুটে এসেছি মা। প্রকাশ, তুমি? হ্যাঁ মা, আমি। আপনি কেমন আছেন মা? বাবা কোথায়? কি পল্লব, আজ কলেজে যাওনি? কি হলো? আপনারা কি কথা বলছেন না কেন? বলো মা, বলো। নীলিমা কোথায়? সমর কি এখন অফিস থেকে আসেনি? হ্যাঁ, এসেছে বাবা। তাহলে তাকে ডাকি। সমর! না না বাবা, না, সমর এই বাড়িতে নেই বাবা। কোথায় গেছে? বৌমার সমর এই বাড়ি ছেড়ে চলে গেছে বাবা। চলে গেছে? কোথায়? আমি বলতে পারবো না। শুধু এইটুকু জানি, তারা এই বাড়িতে আর কোনোদিন ফিরে আসবে না। আপনি কি বলছেন মা? যা ঠিক তাই বলছি প্রকাশ। সংসার গড়ার স্বপ্ন সকলেই দেখে, কিন্তু সকলের স্বপ্ন কি সত্য হয়? তাই যদি হতো, আমার এই সুখের সংসার ভেঙে এই হাসির হাত কান্নায় পরিণত হতো না। মা, আপনি বলেন কে সুখের সংসার ভেঙে দিয়েছে? বলতে পারবো না বাবা, তুমি বুঝতে পারবে না। ওরা যে নিজেদের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর, তাই না বড় জোরে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওরা সুখী হোক।
মা মাগো, ওসব ওসব কথা তুমি ভুলে যাও মা, ওসব কথা ভুলে যাও। তাই তো সব আঘাতগুলো আমি আশীর্বাদ করছি মঙ্গলময়, ওদের তুমি সুমতি দাও ঠাকুর, ওদের তুমি সুমতি দাও, ওদের মাগো, পল্লব, কি হয়েছে ভাই? আমাকে সব খুলে বলো, কি কারণে ওরা চলে গেল? ওসব কথা থাক প্রকাশ দা, আপনি একটু বাড়ির ভিতরে চলুন। না, আগে আমি তোমার সব কথা শুনতে চাই। বলো পল্লব, বলো, সমর তার বাবা মাকে ছেড়ে কেন চলে গেল? বৌদি যে দাদাকে ঘর ছাড়তে বাধ্য করেছে। পল্লব, হ্যাঁ দাদা, বৌদি এই সংসারে কোনো কাজ করবো করতো না, সব কাজ যে মাকেই করতে হতো। এমনকি মা রান্না করে ভাত দিত, সে ভাতগুলো স্বামীকে কখনো বেড়ে দেয়নি। সে কি? হ্যাঁ দাদা, নীলিমা বাবা অসুস্থ, তাই মা একদিন ওষুধ আনার কথা বলতে বৌদি বলল, ওষুধ অযথা খরচ করার আমাদের সামনে। হ্যাঁ দাদা, জানো দাদা, বৌদি বললে আমাদের পেছনে নাকি তাদের বাজে খরচ করা তার পক্ষে সম্ভব নয়, তাতে যে তাদের ভবিষ্যতে করা হবে না। সে কি? হ্যাঁ দাদা, আমি যে ভাবতেও পারছি না। তাই নিজেদের ভবিষ্যতে করার জন্য দাদাকে যে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। ও কি নিষ্ঠুর নীলিমা! বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কথা একটিবারও ভেবে দেখলো না। প্রকাশ দা, জানো প্রকাশ দা, অহংকারী শিক্ষিত মেয়েরা বোধহয় এরকমই হয়, তা না হলে এই কি তার শিক্ষা যে যেন প্রকাশ দা আমার মাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। তুমি আমাকে কি শোনালে ভাই? হ্যাঁ দাদা, এই কথা বলতে এই কথাটা বলতে লজ্জায় ঘেরায় আমার মাথাটা যে নিচু হয়ে যাচ্ছে। তবু এই কথাটা আমি আপনার কাছে বলছি, এই কথাটা না বলে যে আমি পারছি না। বলো পল্লব, বলো। আমি নীলিমাকে এমন শিক্ষা কোনোদিনও দেইনি। সে গুরুজনের সামনে অশ্লীল কোনো কথা বলতে পারে, সে গুরুজনের সামনে অশ্লীল কোনো কথা উচ্চারণ করতে পারে। বলো বলো, সে কি কথা? জানেন প্রকাশ দা, যে বউ দেখি আমি আমার গর্ভধারিণী মায়ের চেয়েও বেশি ভালোবাসতাম, আর সেই বৌদি আমার বাবা মায়ের সামনে অপকটে বললে আমি নাকি তাকে বৌদি যে এভাবে আমার মাথায় কলঙ্কের পশরা চাপিয়ে দেবে, সেটা যে আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমিও তো ভাবতে পারছি না ভাই, আমারই সহোদর বোন এইভাবে গুরুজনকে অবহেলা করবে, আর লক্ষণের মতো দেবরকে কটু কথা বলবে, অসুস্থ শ্বশুর শাশুড়ির সেবা না করে ঘৃণা করে স্বামীর হাত ধরে বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যেতে পারে। প্রকাশ দা, আজ আমার এই মুখ দেখাতে লজ্জা করছে ভাই। এই পল্লী গ্রামে সবুজ গাছপালা ঘেরা
সহজ সরল মানুষ, আর তাদের মধুর কথাবার্তা আমাকে পাগল করে তুলছিল। আমি দেখেছিলাম সোনাই ধানের খেতে দেও খেলানো হাসির সঙ্গে গ্রামের মানুষের হাসি মিশে আছে। তাই আমি চেয়েছিলাম আমার একমাত্র বোনকে পল্লীর আদর্শ বধূ গড়ে তুলতে। কিন্তু পল্লব, আমার সে আশাকাঙ্ক্ষা আজ জলাঞ্জলিত হয়ে গেল ভাই। ওসব কথা ছেড়ে দিন প্রকাশ দা, ভেতরে চলুন, কিছু খেয়ে যাবেন। না ভাই, আজ থাক। আমি যদি কোনোদিন নীলিমাকে ভুল ভাঙাতে পারি, অথবা আমি তার হয়ে তোমার বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে যদি পুনরায় এই বাড়িতে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তোমার বাড়িতে আমি দল গ্রহণ করব ভাই, তার আগে নয়। প্রকাশ দা, সত্যি তাহলে আপনি চলে যাবে? হ্যাঁ ভাই, আর আমাকে বাধা দিও না। তবে যাবার সময় আমি জানতে চাই তার কোথায় আছে। আমি কি করে তাদের ঠিকানা জানবো? তবে মনে হয় ওরা কলকাতাতেই আছে। আচ্ছা ভাই, আসি। ওরা যেখানেই থাক, আমি ওদেরকে খুঁজে বের করবই। ওদের বের করে তাদের ভুল আমি ভাঙাবই। ঈশ্বর, কি বিচিত্র তোমার সৃষ্টি! এমন সরল উদার যার ভাই, আর সে কেন এত নিষ্ঠুর? কেন কেন সে এত নিষ্ঠুর? থাকতে পারছি না। না স্যার, প্রশংসা আমার নয়, আমি শুধু আপনার আদেশ মতোই কাজ করছি। জানো শ্যামল, সব শিল্পী তো প্রতিমা গড়ে, কিন্তু সকলের হাতে কি প্রতিমা নিখুঁত ভাবে তৈরি হয়? আমাকে আপনি এতখানি ভাববেন না স্যার। কিন্তু সত্যকে শ্যামল স্বীকার করা যায় না, তাহলে তাকে ছোট করা হয়। সেটা আপনার উদারতা, তবে আমি মনে করি পুরুষের কাছে তার কর্মজীবনের চেয়ে বড় আর কিছু হতে পারে না। কর্মজীবনে ব্যর্থতা, কর্মক্ষেত্রে পরাজয় পুরুষের কাছে মৃত্যুর সমান। রাইট, আমারও ওই একই কথা। নইলে আজ আমি এই সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। কত আছে এখানে? 70,000। মিস্টার সিনহা তো দূরের কথা, মিস্টার চাকলাও আমাদের মানের কোনো অভিযোগ করতে পারেনি। আর হ্যাঁ শোনো, মিস্টার চাকলাদারকে আমাদের হাতে কিন্তু রাখতে হবে, কারণ ওর দ্বারা আমাদের অনেক কাজ হচ্ছে। এক সপ্তাহে 5,000 টিন বেবি ফুড ও ছাড়ার কেউ কিন্তু বিক্রি করতে পারিনি। সেজন্য আপনাকে ভাবতে হবে না স্যার, আমরা তাকে যে কমিশন দেই অন্য কেউ তাকে দেয় না, অতএব তাকে হাতে থাকতেই হবে। যদি প্রয়োজন মনে করো কমিশন কিন্তু আরো বাড়িয়ে দিবে, তবু যেন ও হাতছাড়া না হয়। ঠিক আছে স্যার, একটা কথা বলছিলাম স্যার। বলো, কি বলবে? আমি কয়েকদিনের জন্য দার্জিলিং বেড়াতে যাব বলে মনস্থ করেছি। তাতে কি হয়েছে, নিশ্চয়ই যাবে। কিন্তু স্যার, আমার কাছে তোমার কোনো কিন্তু নয়। তুমি নিশ্চয়ই জানো তোমাকে আমি কতখানি স্নেহ করি। না মানে আমি বলছিলাম, আপনি যদি শিউলি দেবীকে আমার সঙ্গে দার্জিলিং বেড়াতে যাবার অনুমতি দেন, তাহলে। ও এই কথা,
শিউলির তো পরীক্ষা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আমি শিউলিকে বলে দেব তোমার সাথে দার্জিলিং বেড়াতে যাবে। আমি না থাকায় আপনার কাজের খুব অসুবিধা হবে স্যার। সেটা আমি নিজে ম্যানেজ করে নেব। আর তোমরা এখন ইয়াং ছেলে, সব সময় কিন্তু ঘরে বন্দি করে রাখা ঠিক হবে না। পৃথিবীর রূপ রস আনন্দ উপভোগ করার এই তো সময়। আমি তাহলে আসি স্যার। আর শোনো, ওই সাপ্লাই অনুযায়ী কিন্তু মালগুলো পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার, আপনি কেবল টেবিলে রাখা কাগজগুলো সই করে রাখবেন। আচ্ছা স্যার, আমি তাহলে আসি। ছেলেটা সত্যি জুয়েল, বাল বন্ধ হয়ে গেছে। শিউলির পাশে ওকে সুন্দর মানাবে। আজকের এই দিনে হাজার চেষ্টা করেও এরকম বুদ্ধিমান সচ্চরিত্রবান ছেলে খুঁজে বার করা মুশকিল। আমি কিন্তু আপনাকে খুঁজে বের করেছি সুদর্শন বাবু। কে? অশোক? হ্যাঁ, ভেবেছেন আমার চোখকে আপনি ফাঁকি দিয়ে আত্মগোপন করে থাকবে, কিন্তু না, আপনার শয়তানি আমি জানতে পেরেছি। কি চাও তুমি এখানে? কৈফিয়ত! কিসের কৈফিয়ত? বলুন। আমার আশা আকাঙ্ক্ষাকে আপনি ধূলিসাৎ করে দিয়েছে। আমার একমাত্র বোন অনামিকাকে কেন কেন বিকুন করেছে? আমি খুন করেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি খুন করেছেন। মুখ সামলে কথা বলো অশোক। এটা পাগলামি করার জায়গা নয়। সুদর্শন বাবু, ভালো করে দেখুন তো, এই সোনার সিগারেটের কেসটা আপনি চিনতে পারেন কিনা? না, মানে এতে শুধু আপনার নামে খোদাই করা লেখা আছে সুদর্শন চক্রবর্তী। আমার স্বর্ণের সিগারেটের কেস তোমার কাছে গেল কিভাবে? নিশ্চয়ই তুমি চুরি করেছ। আমি তোমাকে পুলিশে দেব। পুলিশ? সুদর্শন বাবু, পুলিশের ভয় আমাকে দেখাবেন না। আপনাকে কিছুক্ষণের মধ্যে অ্যারেস্ট হতে হবে। তার মানে? অনিমার মৃতদেহের পাশে সিগারেটের কেসটা পড়েছিল, সে প্রমাণ আমি দেব। অনিমার মৃতদেহের পাশে সিগারেটের কেস? কি বলছি আপনি জানেন না? আপনারা ভদ্র সন্তান, সমাজের কর্ণধার। আপনার টাকা পয়সা মান সম্মান প্রভাব প্রতিপত্তি সবই আছে বলে একটা গরিব অনাথে ইজ্জত নষ্ট করেছে। এত নিচে নেমে গেছেন আপনি। অশোক, কার করবেন না। আমি আপনার কি ক্ষতি করেছিলাম যার জন্য আমাকে আজীবন মাদের মতো কাজের সন্ধানে ঘুরে বেড়াতে হচ্ছে? কাল রাত আমি কলকাতায় আটকে পড়েছিলাম, সেই সুযোগে আপনি অনামিকা ফুলের মতো দেহটাকে কলঙ্কের কালি মাখিয়ে
বেশি একটা মেয়ের উপর আপনার কাম লালসা চরিতার্থ করতে আপনার বিবেকে একটু বাঁধল না। শুধু তাই নয়, আপনার কীর্তি থাকতে নির্দ্বিধায় তাকে আপনি খুন করেছেন, কিন্তু পাপ কখনো চাপা থাকে না। যদি আপনার এই শিকারীদের কেসটা না করে থাকতো, এক্ষুনি আমি প্রমাণ করতে পারতাম না। না 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 না, এটাকে আমি কোনোদিন হাত ছাড়া করবো না। আর করে আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। আপনার এই শয়তানের মুখোশ আমি ওই জনগণের সামনে তুলে ধরবো। আমি তারও চোরে চিৎকার করে বলবো, সুদর্শন বাবু মানুষ নয়, সে হচ্ছে একটা নারীর লোভী শয়তান। সত্যিই তোমার সাহস আছে। আচ্ছা অশোক, ঠিক আছে, আমি না হয় তোমাকে একটা ভালো চাকরি দেব। এই সুদর্শন চক্রবর্তী কখনো পাপ কাজের সাক্ষী রাখেনি, আজও রাখবে না। শয়তান লম্পট, আজ আমি দুদিন উপবাসী, নইলে এত সহজে ওটা তুমি আমার হাত থেকে কিছুতেই নিতে পারতে না। তোমার ওই কালো হাতটাকে আমি ভেঙে গুড়িয়ে দিতাম। তোমার মতো শয়তানকে আমিও সাহায্য করতে জানি। যাচ্ছি, তবে যাওয়ার সময় আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি। কি কথা বলবে তুমি? যদি ধর্ম থাকে, যদি চন্দ্র সূর্য এই পৃথিবীতে বারবার উঠে, তাহলে আজ যেমনটি ভাবে তুমি আমার গায়ে আঘাত করলে, ঠিক এইভাবে আমি তোমার প্রতিটি আঘাত ফিরিয়ে দেব। সুদর্শন বাবু, তোমার হাসি একদিন কান্নায় পরিণত হবে, তাই আমি এই বাড়িতে রেখে যাচ্ছি আমার মর্ম চেরাম, আমার মনে। শুধু এই বাড়িটাই নয়, তোমাকেও যে জলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। ভগবান, চার শয়তানিকে রবিবার জীবন নদীর নিভে গেল। চার শয়তানিতে আমার বুক ভরা আশার নদী শুকিয়ে গেল। সেই মানুষ রূপী জানোয়ারকে তুমি ক্ষমা করো
জন্মেছি, জীবনটাকে একটু উপভোগ করতেই হবে। তার জন্যে আমাকে যদি নরকেও নেমে যেতে হয়, আমি দ্বিধাবোধ করব না। আরে দ্বিধাবোধ করাও উচিত নয় সুদর্শন। আরে গণপতি দাজি অনেক দিন পর বাড়িতে এলেন, তারপর কেমন আছেন? আরে ভাই, ভালো নেই, ভালো নেই। কেন? এই বুকটায় আমার সব সময় ধুক ধুক করে রে ভাই। কোনো ভালো ডাক্তার দেখি এই বুকটা একটু পরীক্ষা করান। এই দেহের মধ্যে কোনো সময় রোগ পুষে রাখা ঠিক নয়। কোনো ডাক্তার এই রোগ ভালো করতে পারবে না রে ভাই। কেন? কি এমন রোগ যে ডাক্তারের অসাধ্য? তোমার কাছে বলতে আমার কোনো দ্বিধা নেই সুদর্শন। তুমি তো জানো। হ্যাঁ জানি। তোমার বৌদি আমাকে কাঁদিয়ে অকালে পৃথিবী ছেড়ে চলে গেল। সেই দিনের কথা আমি আজও ভুলতে পারিনি সুদর্শন। যে গেছে তার জন্য দুঃখ করে শুধু শুধু মনটাকে কষ্ট দিয়ে লাভটা কি? কিন্তু মনটাকে যে আমি কিছুতেই শান্তি দিতে পারছি না সুদর্শন। তোমার বৌদির স্মৃতি মনে পড়লে আমার চোখে যে বাধা মানে না সুদর্শন, বাধা মানে না। তাই আমি ভাবছি আবার আমি বিয়ে করব। গণপতিদা এই বয়সে আবার? তুমি তো আজও এখানে সেখানে ঘুরে বেড়াও। যদি তেমন মেয়ের সন্ধান তোমার কাছে থাকে আমাকে একটু জানিয়ে দিও। আমার এত বড় বিষয় সম্পত্তি, আমি যদি মরে যাই তাহলে কে এগুলো ভোগ করবে বলো গণপতিদা? শুধু একটা বংশ রক্ষার জন্য আমাকে এই অপকর্মটা করতে হবে। ঠিক আছে, আপনার কথাটা আমার অক্ষরে অক্ষরে মনে থাকবে। থাকবে বই কি? হ্যাঁ, তুমি তো আমার পর নও, তুমি আমার একেবারে প্রতিবেশী। অবশ্যই। শুধু প্রতিবেশী বললে আপনাকে ছুটো করা হয় গণপতিদা। আমি যখন বেকার হয়ে পথে পথে ঘুরে বেড়াতাম তখন আপনার বাড়িতে কতদিন খেয়েছি। আপনি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছেন, স্নেহ করেছেন। আমি সেই স্নেহের কথা কোনোদিন ভুলতে পারবো না। তাই তো তুমি আজ নিজের পায়ে দাঁড়িয়েছ দেখে বুকটা আমার গর্বে ভরে গেছে। এই দেখো, কথায় কথায় আমি সবকিছু ভুলে গেছি। যে কথাটা তোমাকে বলতে এসেছিলাম তা এখনো বলাই হলো না। কি কথা গণপতিদা? সমস্ত মেয়ের উচিত নয় ওই শেয়ানা ছেলেদের সাথে বসে মেলামেশা করা, তাতে অঘটন ঘটতে কতক্ষণ। তুমি কার কথা বলছো গণপতিদা? শিউলি দেবীর কথা বল। শিউলি দেবী? হ্যাঁ, ওই বিলাস বারুজ্যের ছেলে পল্লবের সঙ্গে শিউলির ঘনিষ্ঠতা আছে। সেদিন দেখলাম ওই নদীর পাড়ে বসে ফুসুর 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 গল্প করছে।
আমি গাছের আড়ালে থেকে আমি সব শুনেছি, তাই তোমাকে সাবধান করতে এলাম। আপনি ঠিক দেখেছেন? আমার চোখ, আমার এই শিয়ালের চোখকে ফাঁকি দেয় ওই পুষ্কে ছুরারা। আর গণপতি, দেখো ওই ছেলেটার কি সাহস, দেখো হাফ হাতের ভিখারির ছেলে তোমার মেয়ের দিকে হাত বাড়ায়। হ্যাঁ, আরে ভেবেছে কাঞ্চন কৌলিন্য ভোগ করবে, হিমালয়ের শেখরে উঠে ওই বোকার ঢিবি। হ্যাঁ, কথাটা মনে রেখো গণপতি। আর মানুষ ব্যাগ গেছে গা। পল্লবের সঙ্গে শিউলির না না না, এটাও হতে পারে না। এটা হলে আমার মান সম্মান প্রভাব প্রতিপত্তি একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। শিউলি, শিউলি, আমায় ডাকছো বাবা? আমি জানতে চাই পল্লবের সঙ্গে তোর কতদিনের সম্পর্ক? কতদিন ধরে ওই শুক্রার সাথে তুই মেলামেশা করছিস? কেন বাবা? আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি। বাবা, ছি ছি ছি, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। একটা শিক্ষিতা মেয়ে হয়ে হাগরের ছেলের সাথে সম্পর্ক। ছি! পল্লব দা হাঘরের ছেলে নয় বাবা। আর তোর মুখে আর ওই পল্লবের গুণগান শুনতে চাই না। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, পল্লবের সঙ্গে তোকে জানিয়ে আর কোনোদিন মিশতে না দেখি। বাবা, হ্যাঁ, শ্যামলের হাতে আমি তোকে তুলে দিব বলে মনস্থির করেছি। আর শোন, সামনের সপ্তাহে শ্যামল তোকে নিয়ে দার্জিলিং বেড়াতে যাবে, তৈরি থাকিস। আমি চললাম। শ্যামলের সঙ্গে আমাকে বেড়াতে যেতে হবে? হে না, আমি তা কখনোই পারবো না। এই মন পল্লব দা ছাড়া অন্য কাউকে আমি দিতে পারবো না। কাউকে না। মহা ভুল করেছিস। কাকা, পল্লবকে ঘিরে মনের মধ্যে যে রঙিন স্বপ্নের জার বুনেছিস, সেই স্বপ্ন তোর কোনোদিন সার্থক হবে না। পল্লব গরিবের ছেলে, দাদা তাকে কোনোদিন জামাই বলে মেনে নেবে না। তাহলে এখন কি হবে কাকা? এখন একমাত্র উপায় পল্লবকে ভুলে যাওয়া, এছাড়া কোনো পথে নেই। না না, আমি যে তা সইতে পারবো না কাকা। শিউলি, তুই তো দাদার একঘেয়েমি জানিস। তার অবাধ্য হলে হয়তো তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। প্রয়োজন হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, তবু আমার পূজার ফুল, আমার আরাধ্য দেবতা ছাড়া আমি অন্য কোন দেবতার পায়ে দিতে পারবো না কাকা। আমারও তো একটা মন বলে জিনিস আছে কাকা। আমারও তো ইচ্ছে হয় প্রাণ দিয়ে আমি কাউকে ভালোবাসি। পল্লব তা গরিব, তাই কি তাকে ভালোবাসা আমার অন্যায় কাকা? তাকে নিয়ে নির্বাধার স্বপ্ন দেখা
মাঝে মাঝে দাদার অন্যায়ের প্রতিবাদের কণ্ঠ থেকে ভাষা বেরিয়ে আছে, কিন্তু ফল হয় না রে মা, কিন্তু ফল হয় না। তবে কি বাবার নিষ্ঠুরতায় আমাকে তিলে তিলে নিঃশেষ হয়ে যেতে হবে? না রে না, আমি তোকে নিঃশেষ হতে দেব না। যে ফুল দেবতার পায়ে পড়লে ধন্য হয়ে যায়, তার মধুর মিষ্টির সুগন্ধ ছড়িয়ে দিতে পারে, সেই ফুলকে আমি ওই পচা বর্জনার সাথে ফেলে দুর্গন্ধময় করে তুলতে পারবো না রে। আমার বয়স যখন 10 বছর, তুই তখন 4 বছরের। মোদি তোকে রেখে মারা গেল, মা আমাদের দুজনকে আদর যত্ন করে মানুষ করেছে। ছোটবেলায় আমরা একে সঙ্গে কত খেলাধুলা করেছি, মারামারি করেছি। তাই আজ যদি তুই কোনো আঘাত পাস, সে আঘাত সবচেয়ে বেশি বাজবে আমার রে বুকে রে। বাবার কাছে আমি যে স্নেহ পাইনি, ছোটবেলা আমি তোমার কাছে সেই স্নেহ ভালোবাসা পেয়েছি। তাই তো তোর চোখের জল দেখতে পারবো না রে। তুই ইচ্ছে থাক, আমি তোকে পল্লবের হাতে তুলে দেব। তাতে যদি দাদার কাছে আমার শাস্তি পেতে হয়, সেই শাস্তি যত বড়ই কঠিন হোক আমি তা মাথা পেতে নেব। তবু তোকে কান্নার সাগরে বাঁচি আমি সুখে হতে পারবো না কাকা। ওরে আমি যে তোর কাকা, তাই কাকার কর্তব্যটুকু আমি পালন করব। তুই নিশ্চিত আমি ওই করুণাময় ভগবানের কাছে প্রার্থনা করব, ও গো দয়ালের ঠাকুর, তোমার কাছে আমি নিজের জন্য কিছুই চাইনি। তুমি শুধু এই মাহারা মেয়েটাকে সুখী করো ঠাকুর, সুখী করো। কি অদ্ভুত এই পৃথিবী, তার চেয়ে অদ্ভুত তারা দুটি ভাই। একজন ভাবে ধর্ম, আরেকজন ভাবে অধর্ম। আমি দেখব পৃথিবীতে